কেন হয় এয়ার ক্র্যাশ? ক্র্যাশের সময় কেমন হয় যাত্রীদের মানসিক অবস্থা? প্লেন যদি সাগরে পড়ে কীভাবে বাঁচবেন যাত্রীরা? কীভাবেই বা বাঁচার চেষ্টা হবে ক্র্যাশ যখন অবশ্যম্ভাবী? এয়ার ক্র্যাশ, খুনি হাওয়া ও আততায়ী মেঘ। মাটিতে বসে সত্যি বোঝাই যায় না আকাশে কি ভয়ঙ্কর আবহাওয়া আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে, জানিয়েছিলেন এক অতি সুদক্ষ পাইলট। আবার আমি ভয় পাই কেও, রহস্যময় হাসি হেসে কথাগুলি বলেছিলেন তিনি। ক্যাটকে ভয় মানে বেড়ালকে? রাস্তায় চলন্ত গাড়ির সামনে বেড়াল পথ পেরোলে এই একবিংশ শতাব্দীতেও থমকে দাঁড়ায় রাজপথের যাবতীয় গাড়ি। তেমন কুসংস্কার আপনাদেরও আছে নাকি? তা আকাশপথে বেড়াল আসে কী করে আপনার প্লেনের সামনে? পাইলট ভদ্রলোককে জিজ্ঞেস না করে পারিনি আমি। হ্যাঁ, ক্যাট। তবে ক্যাট এর বাংলা করলে যা হয় ক্যাট, কিন্তু তা নয়। এ শব্দটা তিনটি শব্দের অদ্যাক্ষর দিয়ে তৈরি। শব্দ তিনটি হলো ক্লিয়ার এয়ার ট্রাভেলেন্স, অর্থাৎ ঝকমকে নীল আকাশ অথচ ব্যাপক ঝঞ্ঝা। খুব বেশি উচ্চতায় বায়ুমণ্ডলে তাপমাত্রায় ব্যাপক বৈষম্যের ফলে এই ঝঞ্ঝার সৃষ্টি হয়। খুব উঁচু নিচু রাস্তায় দ্রুত বেগে একটি গাড়ি গেলে সেটি যেভাবে লাফায়, ক্যাটের দরুনও একটি প্লেনের সেই একই দশা হয়। ক্যাট কথাটির মানে বুঝিয়ে ক্যাপ্টেন কাঙ্গা আমাকে বলেছিলেন, জানো এই ক্যাট আজ অবধি বহু মানুষের প্রাণ সংহার করেছে, ধ্বংস করেছে বহু কোটি টাকার এয়ারক্রাফট। এছাড়াও একটি এরোপ্লেনকে মোকাবিলা করতে হয় মহাশক্তিশালী বাতাসের সঙ্গে। যেমন ধরা যাক প্রশান্ত মহাসাগরের কথা। এই মহাসাগরটির 25 থেকে 35,000 ফিট উচ্চতায় বাতাস বইতে থাকে ঘন্টায় প্রায় 400 মাইল গতিতে পশ্চিম থেকে পূব দিকে। এই বাতাসের বিরুদ্ধে যেতে একটি এয়ারক্রাফটকে তাই তীব্র বাধার বিরুদ্ধে সংগ্রাম করতে করতে এগোতে হয়। এই কারণে ইউরোপ থেকে আমেরিকা যেতে একটি এরোপ্লেনের পাক্কা 2 ঘন্টা সময় বেশি লাগে। আবার ফেরার সময় ওই ঝোড়ো বাতাসই প্লেনটিকে ঠেলে নিয়ে আসে বলে 2 ঘন্টা সময় কম লাগে। এক একটি দেশের যেমন আবহাওয়াগত চরিত্র থাকে, আমাদের মাথার ওপরকার নীল আকাশের বেলাতেও ঠিক ওই একই কথা প্রযোজ্য। একটি জেট প্লেন 30 থেকে 35,000 ফিট উচ্চতায় ওঠে। তার উড়ান পথের খারাপ আবহাওয়ার অংশগুলিকে চিহ্নিত করে আবহাওয়া দপ্তর। সেখানে বায়ুপ্রবাহের বিচিত্র এবং ভয়ঙ্কর গতিরও পরিমাপ করে রেকর্ড করা হয়। প্লেন নিয়ে উপরে ওঠার আগে একজন পাইলটের তাই অতি অবশ্য কর্তব্য সেই সময়কার আবহাওয়ার সঠিক অবস্থাটি ভালো করে জেনে নেওয়া। নানা ধরনের ঝোড়ো বাতাস আচমকা একটি প্লেনের ওপর লাফিয়ে পড়তে পারে। এই ঝোড়ো বাতাস যে কত এরোপ্লেনকে মাটিতে মিশিয়ে দিয়েছে তার সঠিক পরিসংখ্যান কোনো কম্পিউটারের জানা নেই। প্রত্যেকের যেমন আলাদা আলাদা নাম থাকে, এইসব ঝোড়ো বাতাসেরও ঠিক তেমনই আলাদা আলাদা নাম আছে। যেমন কোহন। কোহন হলো গরম এবং শুকনো পাহাড়ি বাতাস। 3 মিনিটের মধ্যেই একটি শান্ত নিরুপদ্রব আকাশপথকে ভয়ঙ্কর মৃত্যুগহ্বরে রূপান্তরিত করতে পারে। আল্পস পাহাড়ের উপর ঠিক এই কারণেই বহু প্লেন ভেঙে পড়েছে। এই কোহনকে তাই পাইলটরা ভয় পান, সমীহ করেন। ঠিক একই রকমের বাতাস ধুন্ধুমার কাণ্ড ঘটায় আমেরিকার রকি পর্বতের ওপরেও। সেখানে এই সর্বনাশা বায়ুপ্রবাহের নাম চিনুক। বাতাসের বেগ খুব বেড়ে যায় যখন তা উপত্যকার মধ্য দিয়ে বয়ে যায়। এই বাতাসও খেলার ছলে ষষ্ঠীচরণের মতো প্লেনটিকে সমস্ত যন্ত্রপাতি অচল করে দিয়ে এরোপ্লেনকে নিয়ে লোফালোফি করতে করতে ছুঁড়ে ফেলে দেয় নিচে। এই ষষ্ঠীচরণ বাতাসের নাম মিস্ট্রল। ভূমধ্যসাগরের কাছাকাছি সব বিমানবন্দরেই আছে মিস্ট্রলের আতঙ্ক। ঝোড়ো বাতাসের দস্যুপনা ছাড়াও আকাশপথের আরেক আতঙ্ক ধুলোর ঝড়। আকাশে ধুলো, হ্যাঁ, যে ধূলিকণার জন্ম মাটিতে প্রকৃতির আশকরায়, সেই ধূলিকণা উঠে যেতে পারে 15,000 ফিট উচ্চতা পর্যন্ত। এই ঝড় সব কিছু আচ্ছন্ন করে ফেলে, নজর চলে না 1 সেন্টিমিটার দূরেও। পাইলট সবসময় চেষ্টা করেন এই মারাত্মক ঝড়কে এড়িয়ে চলতে। যে কোনো মরুভূমির ওপরেই থাকে ওই ঝড়ের আশঙ্কা। পাইলটরা সবচেয়ে বেশি ভয় পান হাবুরকে। সুদানের ধূলিঝড়ের নাম হলো হাবুর। এই ঝড়ে বালি 10,000 ফিট উচ্চতায় চলে আসে, সময় লাগে মাত্র 8 মিনিট। ধূলিঝড়ের মতো আকাশপথের আর এক আতঙ্ক কুয়াশা। শীতের শেষ থেকে গ্রীষ্মের শুরু পর্যন্ত ইউরোপের আকাশপথ ঢাকা থাকে ঘন কুয়াশায়। এই কুয়াশা মারাত্মক রূপ ধারণ করে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে। আমাদের দেশেও ওই নির্দিষ্ট সময়টিতে কুয়াশা বেশ কয়েক বছর ধরে রেল এবং প্লেনের যাত্রীদের নাকাল করে আসছে।
এমন অনেক প্লেন আছে যেগুলি খুব বেশি উচ্চতায় উঠতে পারে না, এগুলো আকারে ছোট এবং এদের শক্তিও কম থাকে। এইসব প্লেনের যাত্রাপথকে বিঘ্নিত করে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা। দেখা গেছে সমুদ্র বা হ্রদের তাপমাত্রা চেয়ে বালুকাময় অঞ্চল, পাহাড়ি এলাকা এবং সবুজ শস্যক্ষেত্রের তাপমাত্রা অনেকটাই বেশি। বাতাস গরম হলেই ওপরে উঠবে এবং ঠান্ডা হলে নামবে নিচে। এর ফলে নিচু দিয়ে উড়ে যাওয়া প্লেনগুলো ভয়ঙ্কর লাফাতে থাকে। একে বলে বাম্পিং। বাম্পিং হলেই সিট বেল্ট বেঁধে নিতে হয়। বাম্পিং যাত্রী সাধারণকে ভীষণ অস্বস্তি এবং আতঙ্কে ফেলে। দিনের চেয়ে রাতেই বাম্পিং বেশি হয়। ভয়ঙ্কর ঝড়ের সঙ্গে যদি বজ্রবিদ্যুৎ হাত মেলায় তবে তাকে ঝঞ্ঝা বলে। ঝঞ্ঝা যে সবসময় বলে কয়ে আসে তা কিন্তু নয়। পাইলট বহু ক্ষেত্রেই এই মারাত্মক বিপত্তি সম্বন্ধে কোনো আগাম সতর্কতা পান না। হঠাৎ করে মাঝ আকাশে ঝঞ্ঝার সময়ে মধ্যে পড়লে আমাদের তো ফিরে আসার কোনো পথ থাকে না, বা থাকলেও আমরা চেষ্টা করি একে এড়িয়ে চলতে, জানিয়েছিলেন এয়ার ইন্ডিয়ার এক পাইলট। কেননা ঝঞ্ঝা মাঝ আকাশে একটি বিমানকে টুকরো টুকরো করে দেওয়ার ক্ষমতা রাখে। এমন ঝঞ্ঝা মাঝে মধ্যেই ঘটে দক্ষিণ মেক্সিকো, মধ্য ব্রাজিল, পানামা, মধ্য আফ্রিকা এবং মাদাগাস্কারের আকাশে। আর পাইলট এবং আরোহীদের সমাধিক্ষেত্র নাম দেওয়া হয়েছে যে দেশটিকে, সেটি হলো জাভা। বছরে 220 দিনের বেশি ঝড়ঝঞ্ঝা চলে এই দেশটিতে। আগস্ট মাসে ব্রিটেন এবং উত্তর পশ্চিম ইউরোপ, জুন থেকে আগস্ট ভারত, সেপ্টেম্বর হংকং এবং অক্টোবরে ভূমধ্যসাগরীয় অঞ্চলে উঠতে হলে পাইলটরা অতিমাত্রায় সতর্ক থাকেন। যে বায়ুপ্রবাহ একটি প্লেনকে ভঙ্গুর পেয়ালার মতো ছত্রখান করতে সক্ষম তার নাম দেওয়া হয়েছে কিলার ওয়েভ। কিলার ওয়েভের মধ্যে গিয়ে পড়লে প্লেনের আর ফিরে আসার কথা নয়। তবু নেহাতি বরাত জোরে এক পাইলট ফিরে এসেছিলেন তার প্লেন এবং যাত্রীদের নিয়ে। ওদের মর্মন্তুদ অভিজ্ঞতার কথা ছাপা হয়েছিল সেই সময়কার বহু সংবাদপত্রে। কেমন সে অভিজ্ঞতা শোনা যাক সেই অসম সাহসী ক্যাপ্টেন স্টিফেন পার্কিনসনের মুখে। আমার প্লেন চালাবার অভিজ্ঞতা 20,000 ঘন্টারও বেশি। আমাদের চাকরিটা তো নিরাপদ ছাদ আর চার দেওয়ালের আড়ালের মধ্যে নয়। এরোপ্লেনের ডানার উপরেই রোজ মৃত্যু ওত পেতে বসে থাকে, সুযোগ আর সময়ের অপেক্ষা। এই সুদীর্ঘ উড়ান সময়ে বিপদে কিছু কম পড়েনি, তবে সেদিনকার সেই অভিজ্ঞতার কথা আজও মনে করলে আতঙ্কে ভুগি। সেদিন আমি চালাচ্ছিলাম একটি DC-8 মডেলের এয়ারক্রাফট। প্লেনটিতে যাত্রী ছিলেন 109 জন। ভার্জিনিয়ার ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমার যাত্রা শুরু হয়েছিল। নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে অটো পাইলটে সেট করে দিয়েছি। সেদিন আকাশে ছিল জল ভর্তি মেঘের স্তম্ভ। অনুভব করছিলাম একটা হাওয়ার গোলা যেন হঠাৎ হঠাৎ এসে আছড়ে পড়ছে প্লেনের গায়ে। থরথরেই কেঁপে উঠছিল আমার অতি বিশ্বস্ত যন্ত্রযানটি। যাত্রীদের জানিয়ে দিলাম, প্রকৃতির রোষ আজ একটু বেশি, সিট বেল্ট বেঁধে রাখুন। হোস্টেসদের বললাম সাবধানে থাকতে এবং ক্যাবিনের ভেতর যাত্রীদের প্রতি সজাগ নজর রাখতে। হঠাৎই বাতাসের আরেকটি মস্ত গলা এসে আছড়ে পড়ল প্লেনের ওপর। গোটা প্লেনটা থর থর করে কেঁপে উঠলাম আমি এবং আমার সহযোগী তরুণ পাইলটটিও। শুকনো মুখে হাসি ফুটিয়ে বললাম, খেল শুরু। খেলি বটে। গোটা প্লেনটাই তখন থরথর করে কাঁপছে টিউনিং কর্কের মতো। ফ্লাইট ডেকের ওপর রয়েছে অজস্র মিটার। এইসব মিটারগুলো আমাদের সতর্ক প্রহরীর মতো গতিবেগ, উচ্চতা, গন্তব্য প্রভৃতি নানা তথ্য প্রতি মুহূর্তে আমাদের জানিয়ে দেয়, আর সেই তথ্য অনুযায়ী আমরা ঠিক করি পরবর্তী পদক্ষেপ। সেদিন এই ভয়ঙ্কর মুহূর্তে আতঙ্কের সঙ্গে লক্ষ্য করলাম আমাদের একটি মিটারও কাজ করছে না। প্রতিটি মিটারের কাঁটা হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো কাঁপছে। বাইরের শব্দ বলতে এতদিন ইঞ্জিনের গুঞ্জনকেই বুঝতাম, সেদিন প্রথম শুনলাম হাজারটা হাতুড়ির শব্দ। কারা যেন আকাশের বুকে প্লেনটাকে পিটিয়ে ভাঙছে। প্রবল বাতাস যে ইঞ্জিনগুলোকে ছিঁড়ে ফেলতে চাইছে তাও স্পষ্ট অনুভব করলাম। প্লেনের ডানায় প্রতিদিন অলস হয়ে বসে থাকা মৃত্যু যেন ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙছে। নিজের জন্য নয়, এতগুলো আরোহীর কথা ভেবেই শিউরে উঠলাম। আমার পিছন দিকের দরজাটি খুলে গেছে। কানে আসছে অসহায় যাত্রীদের আর্তনাদ, বাঁচাও বাঁচাও বলে কেউ চিৎকার করছেন, কেউ বা ডাকছেন ঈশ্বরকে। প্লেনের ভেতর তখন নানা ভাষার কথাবার্তা। ও আমি আগেও দেখেছি, খুব বিপদের সময় মৃত্যু যখন গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে জীবন ছিনিয়ে নিতে, মানুষ তখন তার শেষ প্রার্থনা জানায় মাতৃভাষায়। গোটা এয়ারক্রাফটের মধ্যে আনগাইডেড মিসাইলের মতো উড়ে বেড়াচ্ছে ব্রিফকেস, বইপত্র, ছাইদানি, কলম, সিগারেট এবং আরও অনেক কিছু। সামনের উইন্ডস্ক্রিনে ছোবল ভয়ঙ্কর নীল বিদ্যুতের। পোড়া গন্ধে ভারী হয়ে যাচ্ছে প্লেনের ভেতরকার প্রেসারাইজড বাতাস। কম্পাসও কাজ ভুলেছে ভয় পেয়ে। সামনের এয়ার স্পিড উইন্ড কেটের ইন্ডিকেটর এবং ভার্টিক্যাল স্পিড ইন্ডিকেটরের কাঁটা ওপর নিচু করছে ছোটদের হাতের ইয়োর মতো। আমি স্পষ্ট বুঝলাম এই যানটির কোনো কিছুই আর
আমার আজ্ঞাবহ নয়। হঠাৎ দেখলাম আমরা উল্টে গেছি। প্লেনের ছাদ নেমে এসেছে পায়ের নিচে, আর চেয়ারটা উঠে গেছে মাথার উপর। ভেতরের যাত্রীরা তখন প্রবল চিৎকার করছেন। শুরু হয়ে গেছে হুড়োহুড়ি। মৃত্যু স্বয়ং এসে হাজির হয়েছে প্লেনের ভেতরে। এবার শুরু সময়ের জন্য প্রতীক্ষা। না, শেষ মুহূর্তেও জ্ঞান হারাননি সেই পাইলট। বলেছিলেন 120 টন ওজনের প্লেনটি সম্পূর্ণ উল্টো অবস্থায় ঠিক একটি ক্রিকেট বলের মতোই নেমে এসেছিল 13,000 ফিট টেক্সাস শহরের কাছাকাছি। তখন প্লেনটি প্রবল ঝড় ছিঁড়ে নিয়ে গেছে একটি ইঞ্জিন জমি থেকে। যখন সেই প্লেনটি মাত্র 1,400 ফিট উঁচুতে, তখন হঠাৎই কোনো এক অলৌকিক শক্তি যেন ঠিক করে দেয় সব কিছু। প্লেনটি সোজা হতেই হাল ধরেন স্টিফেন একেবারে আক্ষরিক অর্থে। তারপর এমার্জেন্সি ল্যান্ডিং করেন টেক্সাস এয়ারপোর্টে। বহু যাত্রীকেই সেদিন বার করা হয়েছিল হতচেতন অবস্থায়। জ্ঞান ফেরার পরও তারা বিশ্বাস করতে চাননি যে তারা সত্যিই বেঁচে আছেন। এই ধরনের ঝঞ্ঝা তৈরি করে জল ভর্তি মেঘ, যার নাম কিউমুলেনিম্বাস। এই মেঘ দৈর্ঘ্যে 30 মাইল এবং উচ্চতায় 40,000 ফিট পর্যন্ত হতে পারে। হ্যাঁ, ঝড়ের ছবিও ভেসে ওঠায় আবহাওয়া র্যাডারের মনিটরে। একটি সাদা বৃত্তের মাঝে কালো বিন্দুই হলো প্রাণঘাতী সেই ঝড়ের ছবি। তবে এই র্যাডার বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির ফারাক বোঝাতে অক্ষম। এয়ারপোর্টের র্যাডারে এমন অশুভ ঝড়ের ছবি ভেসে এলেই সেই সময়ের সবকটি উড়ানের পাইলটদের সতর্ক করে দেওয়া হয়, যাতে তারা কোনো মতেই প্লেনে না ওঠেন। সব ক্ষেত্রেই কি পাইলটরা মেনে নেন কন্ট্রোল টাওয়ারের নির্দেশ? বেশিরভাগ ক্ষেত্রেই পাইলটরা বাধ্য হন এই নির্দেশ মেনে নিতে, কেননা তারা কমার্শিয়াল ফ্লাইট বা বাণিজ্যিক উড়ানগুলির পাইলট। বহু মানুষের জীবন নিয়ে তো আর ছিনিমিনি খেলা যায় না। আবার কিছু নিয়ম ভাঙা পাইলটও থাকেন যারা ওই প্রবল ঝঞ্ঝাকে উপেক্ষা করে উঠে পড়েন আকাশে। তারপর কি হয়? নিচের ঘটনাগুলিকেই পেশ করা হচ্ছে পাঠকদের অবগতির জন্য। আমেরিকা মহাদেশের বায়ুসেনাদের বিমানগুলি বছরের সবসময় নানা কাজে ব্যস্ত থাকে। এক ঘোর বর্ষার বিকেলে এমনই একটি মার্টিন 404 যুদ্ধবিমান দাঁড়িয়েছিল আকাশে ওঠার অপেক্ষায়। সারা এয়ারপোর্টের ওপর তখন অঝরে বৃষ্টি পড়ছে। ক্যাপ্টেন অধৈর্য হয়ে জুতোর হিল ঠুকছেন আর বিড়বিড় করছেন, এত ভয় করলে কি আর ওয়ারপ্লেন চালানো যায়? আরে ঝড় বৃষ্টি তো আমার কি, ওই ঝড় জলে কী বা আসে, কী বা হবে আমার প্লেনের? কন্ট্রোল টাওয়ারের লোকগুলো সব হাঁদারাম, চেয়ারে বসে চাকরি তো তাই ভয়েই মরে। ক্যাপ্টেনের পাশেই দাঁড়িয়েছিলেন এক ফার্স্ট অফিসার। বড় সাহেবের খেদোক্তি শুনে মুচকি হাসছিলেন তিনি। তবে তিনি হলেন হুকুমের চাকর। সেনা বিভাগের চাকরিতে যা চিরাচরিত দস্তুর। ক্যাপ্টেনের আদেশ হলে শুধু বৃষ্টি কেন, মাঝ সমুদ্রে ঝাঁপও দিতে হতে পারে প্লেন নিয়ে। না, আর দেরি করা চলে না, চলো হয়ে উঠে পড়ি আমরা, বলেছিলেন ক্যাপ্টেন। না, উঠতে মোটেই মন চায়নি সেই তরুণ ফার্স্ট অফিসারটির। তার সহকর্মী জানিয়েছিলেন সে কথা, তবু ওপরওয়ালার আদেশই শেষ কথা। যখন যাত্রা শুরু করে ধীরে ধীরে রানওয়ের দিকে যাচ্ছে, তখন প্রবল বর্ষণের সঙ্গে ঝরে পড়ছে বড় বড় শিল। ঝড়ের গতি তখন ঘন্টায় 60 কিলোমিটার। ফার্স্ট অফিসারটি নিখুঁতভাবে তুলেও নিয়েছিলেন ওয়ারপ্লেনটি। তার সামনে তখন পুরো বৃষ্টির পাঁচিল। একটু উপরে উঠতে না উঠতেই বাজ পাখি যেমন তার শিকার ধরে নেয়, মহা আক্রোশে ঝড় যেন ছিনিয়ে নিল দুই আরোহী সমেত সেই আগুন ঝরানো ওয়ারপ্লেনটিকে। ঝড়ের আঘাতে প্রবল ক্ষতি হয়েছিল এয়ারক্রাফটের গোটা শরীর। দুই ডানায় ছিঁড়ে মিলিয়ে গিয়েছিল কোথাও। কয়েকশো ফিট উঠতে না উঠতেই ডানা ভাঙা পাখির মতোই কঠিন কর্কশ মাটিতে আছড়ে পড়ে সেই ওয়ারপ্লেন। মুহূর্তের হঠকারী সিদ্ধান্তের জন্য অকালে নষ্ট হলো দুটি তাজা প্রাণ। সরকারি অনুসন্ধানে রিপোর্টে দায়ী করা হয়েছিল ক্যাপ্টেনকে। 1950 সালের 13 নভেম্বর রোম থেকে একটি ডাগলাস DC-4 প্লেন আকাশে উড়েছিল। ইটালি কানাডা হয়ে প্লেনটি যাওয়ার কথা ছিল ফ্রান্সের প্যারিস শহরে। প্লেনটির 58 জন যাত্রী ছিলেন ধর্মপ্রাণ মানুষ। রোমের ভ্যাটিকান সিটিতে পোপকে দর্শন করে তারা দেশে ফিরছিলেন ভাড়া করা ওই প্লেনটিতে। নির্বিঘ্নেই যাত্রা শুরু করেছিল প্লেনটি। আজ থেকে 50-52 বছর আগে প্রযুক্তিগত উন্নতি ততটা না হওয়ার দরুন আবহাওয়ার আগাম খবর তেমন পাওয়া যেত না। বেশ কিছুটা পথ অতিক্রম করার পর প্রমোদ গুনেছিলেন পাইলট। তার যাত্রাপথের দুধারে তখন দলে দলে দাঁড়িয়ে আছে কিউমুলোনিম্বাস নামের ঘাতক মেঘের দল। মেঘের ভিড়ে মুখ লুকিয়েছিলেন সূর্যদেব। মেঘের মধ্য দিয়েই পথ করে এগোচ্ছিলেন পাইলট। দুর্ভাগ্য তাঁর একটু পরেই মেঘের দলে যোগ দিল খুনে হাওয়া বা কিলার ওয়েভ। পাইলট ততক্ষণে পৌঁছে গেছেন আল্পস পাহাড়ের ওপর। বহুবার যাতায়াত করে ওই পথ ছিল তার মুখস্থ, কিন্তু ঘন মেঘ, ঘনিয়ে আসা আধার এবং খুনে হাওয়া, এই তিন ঘাতক তার দৃষ্টি বদ্ধ করে দেয়। 58 জন যাত্রী সমেত প্লেনটি আছড়ে পড়ে আল্পসের কোনো এক উত্তুঙ্গ শিখরে। 50-এর দশকের খুনি হাওয়া আরও একটি এরোপ্লেনকে ধ্বংস করে দেয় প্রশান্ত মহাসাগরের ঠিক ওপরেই। প্লেনটি উঠেছিল প্রশান্ত মহাসাগরের বুকে একটি নিরিবিলি ও সবুজ দ্বীপ
গুয়ামের ততোধিক ছোট্ট ও নির্জন এয়ারপোর্ট থেকে। গন্তব্য ছিল নিউজিল্যান্ড, হনুলুলু এবং হাওয়াই দ্বীপপুঞ্জ। 1953 সালের 12 জুলাই প্লেনটি 50 জন যাত্রী এবং 8 জন বিমানকর্মী নিয়ে যাত্রা শুরু করেছিল। যখন প্লেনটি 15,000 ফিট উচ্চতায়, তখনও সেটির যোগাযোগ ছিল কন্ট্রোল টাওয়ারের সঙ্গে। পাইলটের শেষ কথা ছিল, সামনেও কিউমুলম্বের মেঘ, মনে হচ্ছে পথ খুব সুগম হবে না। পরেই প্লেনটি স্রেফ মুছে যায় রাডারের পর্দা থেকে। প্লেন হারালেই সম্ভাব্য জায়গাগুলিতে সেটির খোঁজ চলে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। দুর্ঘটনা ঘটার পরদিনই প্রশান্ত মহাসাগরের বুক থেকে উদ্ধার করা হয়েছিল 14টি মৃতদেহ। অভিশপ্ত প্লেনটির ডাগলাস DC-6A কিছু ধ্বংসাবশেষও। খুঁটিনাটি তদন্ত সারার পর সরকারি রিপোর্ট প্রকাশিত হলো। দুর্ঘটনার কারণ সম্বন্ধে তেমন কোনো জোরালো প্রমাণ ছিল না, তবে বিশেষজ্ঞরা বলেছিলেন প্লেনটি যদি কারিগরিগত কোনো ত্রুটির কারণে ধ্বংস হতো, তবে মৃতদেহ কিংবা প্লেনের ধ্বংসাবশেষে তার চিহ্ন অবশ্যই থাকতো। সেক্ষেত্রে মৃতদেহগুলো কিংবা ধ্বংসাবশেষের তীব্র বেগে জলে পড়ার কোনো চিহ্ন থাকতো না, সেগুলি পড়তেও ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু ধ্বংসাবশেষের স্পষ্ট চিহ্ন ছিল যে বিমানটি হঠাৎ করে তীব্র বেগে পড়ে যায় গভীর সমুদ্রের মাঝে। এভাবে পড়ার মাত্র একটি অর্থ ধরা হয়েছিল, আকাশে দুর্যোগের ফলে হঠাৎই প্লেনের সব রকম কন্ট্রোল হারিয়েছিলেন পাইলট, ফলে তিনি চিরকালের জন্য হারিয়ে যান তার সহকর্মী ও সমস্ত যাত্রী সমেত। ট্রান্স কানাডা এয়ারলাইন্সের একটি DC-4M2 বিমান হঠাৎই এরকম হারিয়ে গিয়েছিল আকাশ থেকে। দিনটি ছিল 1956 সালের 9 ডিসেম্বর। প্লেনটি উড়েছিল কানাডার ভ্যাঙ্কুভার শহর থেকে। গন্তব্য ছিল কানাডারই আর একটি শহর, মন্ট্রিল। যাত্রা শুরু করার 50 মিনিট পরেই কন্ট্রোল টাওয়ারের প্লেনটি পাইলট জানান 2 নম্বর ইঞ্জিনে আগুন লেগেছে, তাই সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি ইঞ্জিনের সাহায্যে প্লেনটিকে ফের ভ্যাঙ্কুভারে ফেরত নিয়ে যাওয়া হচ্ছে। ভ্যাঙ্কুভার এয়ারপোর্ট তখনই প্লেনটার ক্যাপ্টেনকে এয়ারপোর্টে নেমে পড়ার অনুমতি দিয়ে দেয় এবং কত ফিট উচ্চতায় কোন পথ দিয়ে ফিরতে হবে তাও জানিয়ে দেয়। কিন্তু প্লেনটি ফেরেনি। বহু অনুসন্ধান চালিয়েও যখন কোনো কিছুরই সন্ধান পাওয়া গেল না, তখন সরকারি রিপোর্ট বেরোলো এবং সেখানে জানানো হলো প্লেনটি দুর্ঘটনার কবলেই পড়েছে। আশঙ্কা করা হচ্ছে যে 59 জন যাত্রী ও 3 জন ক্রু মেম্বারদের মধ্যে আর কেউই বেঁচে নেই। প্লেনটির ধ্বংসাবশেষ অবশেষে পাওয়া গেল 1957 সালের মে মাসে, অর্থাৎ দুর্ঘটনা ঘটার 5 মাস পরে। পর্বতারোহীদের একটি ছোট দল ভ্যাঙ্কুভার শহরের প্রায় 50 কিলোমিটার দূরে মাউন্ট স্লিস নামে একটা দুর্গম পর্বতে অভিযানে বেরিয়েছিল। বেশ কিছুটা উপরে ওঠার পর দলটি সবিষয় লক্ষ্য করে ভাঙা প্লেনের বেশ কিছু টুকরো টাকরা পর্বতের দুর্গমতম জায়গায় ছড়িয়ে আছে। কানাডা সরকার বহু চেষ্টা করেও সেই জায়গা থেকে কোনো কিছুই উদ্ধার করতে পারেনি। হতভাগ্য যাত্রীদের দেহগুলি উদ্ধারের জন্য কোনো চেষ্টাই বাকি রাখা হয়নি। তবু উত্তুঙ্গ পর্বতমালার খাঁজে খাঁজে আটকে থাকা দেহগুলির কাছে সেরা পর্বতারোহী মানুষটি পর্যন্ত পৌঁছাতে পারেনি। তবে দুর্ঘটনাস্থল এবং সেদিনকার সংশ্লিষ্ট জায়গাটির আবহাওয়া রেকর্ড দেখে তদন্তকারী দলটি সিদ্ধান্ত নেয় প্রবল বৃষ্টিপাত, ঝড়, তুষারপাত এবং ঘনিয়ে আসা আঁধারি পাইলটকে দিগ্ভ্রম করায় এবং প্লেনটি গ্রানাইট পাথরের উপর আছড়ে পড়ে। সুনির্দিষ্ট উড়ান পথ থেকে কেন যে প্লেনটি 20 কিলোমিটার দূরে এসে সরেছিল তা স্পষ্ট হয়নি ওদের কাছে। রিপোর্টে একটি গুরুত্বপূর্ণ মত ব্যক্ত করা হয়েছিল। পাইলটদের উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হয়েছিল যে উড়ন্ত অবস্থায় কোনো ইঞ্জিন যদি একেবারে অচল হয়ে যায়, তবে জ্বালানি তেল বা ওই ইঞ্জিনের জন্য নির্দিষ্ট তেল অবশ্যই ফেলে দিতে হবে, যাতে প্লেনটি খানিকটা হালকা হতে পারে। খারাপ আবহাওয়া, ঝঞ্ঝা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ক্যাট এর কবলে পড়ে আজ অবধি কত প্লেন যে ধ্বংস হয়ে গেছে, তা কত হাজার যাত্রী যে কী অসহায় আর মর্মান্তিকভাবে মৃত্যুকে বরণ করতে বাধ্য হয়েছেন সে হিসেবকে আর আলাদা করে রাখে। শুধু যাত্রীদের কথাই নয়, এই প্রসঙ্গ ওঠে প্লেনের পাইলট এবং তার সহকর্মীদের কথাও। মৃত্যুর শিয়রে জেনেও তারা আপ্রাণ চেষ্টা চালান যাত্রীদের প্রাণ বাঁচাতে। দুর্ঘটনা ঘটার সময় সবচেয়ে বেশি মানসিক চাপ সহ্য করতে হয় প্লেনের সর্বাধিনায়কটিকে। মাথা ঠান্ডা রেখে আপৎকালীন সিদ্ধান্তগুলি তাকে পরপর নিয়ে যেতে হয়, বাকিটা নির্ধারণ করে নিয়তি। এক অসম সাহসী রুশ পাইলটের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই হয়, যার কথা আজও উড়ান জগতের সঙ্গে যুক্ত লোকদের মধ্যে আলোচিত হয়। একটি প্লেন কীভাবে প্রতি মুহূর্তে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তার নিখুঁত ধারা বিবরণী তিনি শুনিয়েছিলেন কন্ট্রোল টাওয়ারের লোকজনদের। ঘটনাটি ঘটেছিল 1958 সালের 17 অক্টোবর রাশিয়ার কানাস নামের একটি জায়গায়। এয়ারোফ্লোট কোম্পানির Tu-104A প্লেনটি চীন থেকে ফিরছিল মস্কোতে। প্লেনটিতে যাত্রী সংখ্যা ছিল 71 জন এবং কর্মী 9 জন। রাতের আধারে দিব্যি পথ করে চলেছিল প্লেনটি, তবে পাইলট অনুভব করছিলেন মাঝে মাঝেই হাওয়ার ঢেউ এসে প্লেনটিকে খানিকটা ওপরে তুলে দিচ্ছে। অনেকটা সাগরের ঢেউয়ের মতোই লাগছিল ব্যাপারটা। একটু পরেই কন্ট্রোল টাওয়ারের বার্তা ভেসে এলো, মস্কো নয়, যে কোনো কাছাকাছি এয়ারপোর্টে সুবিধা মতো নেমে পড়তে হবে।
কেননা আকাশ জুড়ে হাজির হয়েছে খুনি মেঘের দল, যে কোনো মুহূর্তে রে রে করে ঝাঁপিয়ে পড়তে পারে। পাইলট দুর্যোগের কথা শুনেই প্লেনটিকে খানিকটা ওপরে তুলে নিতে চাইলেন, কেননা ওপরের আবহাওয়া ভালো থাকলে নির্বিঘ্নে পাড়ি দেওয়া যাবে পথ, কথা বলা যাবে কাছাকাছি কোনো এয়ারপোর্টের সঙ্গে। প্লেনটা সবে মুখ ঘুরিয়েছে ওপরের দিকে, অমনি হু হু করে ধেয়ে এলো মারমুখী হাওয়ার দল। উড়ন্ত প্লেনটাকে ধাক্কা দিয়ে একেবারে 90 ডিগ্রি কোণে দাঁড় করিয়ে দিল উড়ন্ত অবস্থাতেই। কন্ট্রোল টাওয়ারকে ঠান্ডা গলায় পাইলট জানালেন, না, এড়ানো গেল না, আমি ঢুকে পড়েছি দুর্যোগের মধ্যে। প্লেনটিকে মনে হচ্ছে বুনো কোনো জন্তু, যার পোষ মানার কোনো লক্ষণই নেই। কন্ট্রোল টাওয়ারের আবহাওয়া দপ্তরের কর্মীদের মুখ ক্রমশ শুকিয়ে যাচ্ছে, র্যাডারের মনিটরে প্রলয়ঙ্করী ঝড়ের ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে। ওপরে, আরও ওপরে যাও, পাইলটকে জানিয়েছিল কন্ট্রোল টাওয়ার। পাইলট তখন কোনো যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন তা জানাচ্ছেন কন্ট্রোল টাওয়ারকে, সঙ্গে সঙ্গে জানাচ্ছেন তার যাত্রীদের আতঙ্কিত হয়ে পড়ার খবর। বারবার বলছিলেন প্লেনের সব যন্ত্রপাতি একযোগে যেন তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছে। প্লেনটি তখন যেন টাগ অফ ওয়ার দড়ি, যুযুধান দুই পক্ষ, একদিকে অসহায় অথচ অসীম সাহসী পাইলট, অন্যদিকে ভয়ঙ্কর ঝড়। কিছু পরেই ভেসে এলো পাইলটের শেষ কটি কথা, আর আমার কিছু করার নেই, ইঞ্জিন বন্ধ, কাছাকাছি কোনো এয়ারপোর্ট খুঁজে পাচ্ছি না, খুব দ্রুত বেগে আমি নিচের দিকে পড়ছি, জানি না যাত্রীদের কি হবে। হে না দেখা বন্ধুরা, বিদায়, জানি না আর কখনো পৃথিবীর আলো দেখব কি না। ঘন অন্ধকারে প্লেনটি মুখ নিচু অবস্থায় আছড়ে পড়েছিল কঠিন জমিতে, এবং পরক্ষণেই সেখানে জ্বলে ওঠে আগুন। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় যাত্রী এবং ক্রু মেম্বার সমেত গোটা প্লেনটি। এক্ষেত্রে অনুসন্ধান চালিয়ে দুর্ঘটনার আসল কারণ খোঁজা সত্যি খুব কষ্টকর হয়, কিন্তু এই ক্ষেত্রে সে সুবিধাটুকু করে দিয়েছিলেন প্লেনটির প্রয়াত পাইলট। তার রেকর্ড করে রাখা বার্তাগুলি বার কয়েক শুনেই অনুসন্ধানকারী টিমটি বুঝে যায় TU-104 মডেলের সেই প্লেনটিতে অটো পাইলট কোনো সাহায্য করেনি পাইলটকে। চূড়ান্ত মুহূর্তে সেটি চরম বিশ্বাসঘাতকের মতো আচরণ করেছিল। এছাড়াও প্লেনটির হরাইজন্টাল স্ট্যাবিলাইজার এবং অ্যাটিটিউড ইন্ডিকেটর ছিল ত্রুটিযুক্ত। এই যন্ত্রটির দিগন্ত রেখার দূরত্ব বুঝতে সাহায্য করে। তদন্তে আরও প্রকাশ হয়ে পড়ে যে পাইলট রোটর জোন এর মধ্যে পড়ে গিয়েছিলেন। পাহাড়ের উপর বাতাসের গতিবেগ থাকে বেশ জোরেই, 40,000 ফিট অবধি বায়ু প্রবাহের প্রভাব থাকে। বাতাসের চাপ কমার সঙ্গে সঙ্গে প্লেনটি কত ঠিক উচ্চতায় নেমে আসছে তা পাইলটকে জানায় অল্টিমিটার। বাতাসের এই প্রবাহ নিরবচ্ছিন্নভাবে একরকম থাকে না, বারে বারেই বদলাতে থাকে এবং সেই অঞ্চলে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে। উরুগুয়ের একটি প্লেন আন্দিজ পর্বতের উপর দিয়ে যাওয়ার সময় এরকম রোটর জোনে ঢুকে পড়ে। পাইলট কিছু আঁচ করার আগেই সেটি ছিটকে পড়ে যায় 2000 ফিট নিচে পর্বতের গায়ে 100 বিশাল তুষার ক্ষেত্রের ওপর। বহু আরোহীর মৃত্যু হয়েছিল তৎক্ষণাৎ। আবার নিয়তির পরিহাসকে আরও করুণতর এবং ভয়ঙ্করতম করে তুলতেই যেন বেঁচে ছিলেন কয়েকজন যাত্রী। উদ্ধারকারী দল এসে পৌঁছানোর আগে তাদের বেশ কয়েকটি দিন কাটাতে হয়েছিল ওই খোলা তুষার ক্ষেত্রে। তৃষ্ণা পেলে হাতের কাছে ছিল অপরন্ত বরফ আর খাদ্য। শুনতে অবিশ্বাস লাগলেও তারা ওই কটা দিন প্রাণ ধারণ করেছিলেন তাদের মৃত সহযাত্রীদের মাংস খেয়ে। খারাপ আবহাওয়া টের পেলেই পাইলট চেষ্টা করেন নিচে কোথাও নিরাপদে প্লেন নিয়ে নেমে পড়তে। কাছাকাছি এয়ারপোর্ট পেলে ভাগ্য ভালো, নইলে বিস্তীর্ণ ক্ষেত, নদীর পাড়, এমনকি নদী কিংবা সাগরের বুকে হলেও কাজ চলে যায়। মাঝ আকাশে হঠাৎই আবহাওয়া খারাপ হওয়াতে ঠিক সেই চেষ্টাই করেছিলেন আমেরিকান সাদার্ন এয়ারওয়েজের ক্যাপ্টেন উইলিয়াম ম্যাকেঞ্জি। তার এয়ারক্রাফটটি ছিল ম্যাকডোনাল্ড DC-9 সিরিজের। এক রোদ ঝলমলে সকালে আলাবামা থেকে রওনা হয়েছিলেন ম্যাকেঞ্জি তার সহকারী লিম্যান কেলিকে সঙ্গে নিয়ে। ভালো আবহাওয়ায় প্লেন ভাসতে পারল, যে কোনো পাইলটেরই মন ভালো হয়ে যায়। কিন্তু তখন কি তারা স্বপ্নেও ভেবেছিলেন যে প্লেনের ডানায় মৃত্যু বসে তাদের এক দৃষ্টায় নিরীক্ষণ করছে? ওদের গন্তব্য ছিল জর্জিয়ার আটলান্টা। ঝলমলে আকাশের দুই বুকেই দূর দেখা দিয়েছিল কিউমুলোনিম্বাস মেঘ। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন পাইলট ভেবেছিলেন ওই মেঘের পাশ কাটিয়ে উনি ঠিক বেরিয়ে যাবেন। পাইলট আর কিছুক্ষণ পরেই তার সহকারীকে বলেছিলেন, মেঘ বড়ই ভয়ঙ্কর, পাশ কাটাতে গেলে বিপদ আছে। এরপরও ভয়েস রেকর্ডারে ধরা পড়েছিল ওদের দুজনের আলোচনা, যাতে যে কোনো উপায়ে ওই খনি মেঘকে পাশ কাটানো যায়। হঠাৎ ভীম বেগে ঝড় ঝাঁপিয়ে পড়ে প্লেনটির ওপর। ওরা তখন 17,000 ফিট থেকে 14,000 ফিটের মধ্যে রয়েছেন। একটু পরে কন্ট্রোল টাওয়ার পৌঁছালো ম্যাকেঞ্জির আকুল কণ্ঠস্বর, খুবই বিপদ, আমার উইন্ডস্ক্রিন সিলের আঘাতে টুকরো টুকরো হয়ে গেছে, বাঁদিকের ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ। কন্ট্রোল টাওয়ার থেকে উত্তর দেওয়ার আগেই ফের শোনা গেল ম্যাকেঞ্জির গলা, হে ভগবান, ডান দিকের ইঞ্জিনটাও যে গেল। হ্যালো কন্ট্রোল,
আমার দুটো ইঞ্জিনই থেমে গেছে। যা হোক করে নেমে আসুন, যেখানে পারেন নামার চেষ্টা করুন। কন্ট্রোল টাওয়ারের লোকজনদের মধ্যে তখন সে কি ব্যস্ততা! চোখের সামনে একটি যাত্রী সমেত প্লেনকে ধ্বংসের দিকে এগোতে দেখে তারাও ভেঙে পড়েছিলেন। হঠাৎই ছিন্ন হয়ে গেল প্লেনের সঙ্গে তাদের সমস্ত যোগাযোগ। ইঞ্জিন বন্ধ অবস্থায় প্লেনটি প্রায় 7 মিনিট ভেসেছিল। এর মধ্যে প্লেনের অক্সিলারি পাওয়ার ইউনিটটি চালু হয়ে যাওয়াতে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে প্লেনটির সংযোগ ফের চালু হয়ে যায়। ওখানকার কর্মীরা শুনতে থাকেন প্লেনটির ক্যাপ্টেন ও তার সহযোগীর কথাবার্তা। ততক্ষণে প্লেনটি ভাসতে শুরু করেছে। ভাসতে ভাসতে নেমে আসছে। ক্যাপ্টেন ম্যাকেঞ্জি দেখতে পেয়েছেন একটি হাইওয়ে ডুবন্ত মানুষ যেমন বাঁচার জন্য খড়কুটো কেউ আঁকড়ে ধরে, ঠিক তেমন আকুলতা ছিল তখন ম্যাকেঞ্জির কণ্ঠস্বরে। ওখানেই শেষ চেষ্টাটা করা যাক, তিনি জানিয়েছিলেন তার সহযোগীকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন প্লেনটির অন্তিম মুহূর্ত ঘনিয়ে আসার কথা। আশেপাশের সকলে বিস্ফারিত চোখে তখন তাকিয়ে আকাশের দিকে। এক অতিকায় প্লেন টালমাটাল অবস্থায় নিচে নামছে, কিন্তু আশ্চর্য, এ কেমন প্লেন! ইঞ্জিনের কোনো গর্জন নেই কেন? রাস্তায় নামার আগেই প্লেনের বাঁ দিকের ডানা প্রবল বেগে ধাক্কা মারল একটি গাছে। একটু পরেই ডান দিকের ডানায় আঘাতে ধরাশায়ী হলো কয়েকটা ল্যাম্পপোস্ট। আহত পাখির মতো মস্ত প্লেনটি তখন শেষ সজ্জা খুঁজতে ব্যস্ত। সামনে যে কটা গাড়ি পড়ল তাদের সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে আরও অনেকগুলো গাছে ঠক্কর মারতে মারতে শেষ পর্যন্ত স্তব্ধ হলো প্লেনটির গতি। মুখ থুবড়ে সেটি ভূমিসজ্জা নিতেই জ্বলে উঠল আগুন। চারপাশের লোকজন তখন দৌড়ে আসে সেই নরক কুণ্ডের দিকে। প্লেনটির 85 জন যাত্রীর মধ্যে 64 জন যাত্রীর প্রাণ হারালো তৎক্ষণাৎ। তাদের মধ্যে ছিলেন ম্যাকেঞ্জি এবং তার কো পাইলট। রাস্তায় আশেপাশের 9 জন মানুষও মারা যান এই দুর্ঘটনায়। 7টি গাড়ি, একটি পেট্রোল পাম্প এবং একটি বড় মুদিখানার দোকান ভস্মীভূত হয়। আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তদন্ত করেছিলেন কেন পাইলটকে অমন সর্বনাশা ঝড়ের মধ্যে পড়তে হয়েছিল। তাকে বাঁচানোর কি কোনো উপায়ই ছিল না, নাকি পাইলট নিজেই হঠকারিতা করে ঢুকে পড়েন খুনি মেঘের ডেরায়? তদন্ত প্রকাশ পেল কয়েকটি চমকপ্রদ তথ্য। অতিরিক্ত কাজের চাপে ম্যাকেঞ্জি এবং তার সহকারী কিলি দুজনেই খানিকটা ক্লান্ত ছিলেন। একটা ফ্লাইটের চার্জ নেওয়ার আগে যেটুকু সময় বিশ্রাম নেওয়াটা বাধ্যতামূলক তা ওদের নেওয়া হয়নি। আরও দুঃখের কথা, ওদের খাওয়াও হয়নি যাত্রা শুরুর আগে। এর ফলে বিপদের সময় সঠিক সিদ্ধান্ত নিতে অসুবিধা ঘটেছিল বলেই মনে করেছিল ইনকোয়ারি কমিশন। দায়ী করা হয়েছিল কাছাকাছি বিমানবন্দরগুলির আবহাওয়া দপ্তরকে। সময় মতো সাবধান করলে বাঁচানো যেত প্লেনটিকে। যেসব পাইলট দীর্ঘ আন্তর্জাতিক উড়ানের দায়িত্বে থাকেন তারা যাত্রাপথের আবহাওয়া সম্বন্ধে দারুণভাবে ওয়াকিবহাল থাকেন। পাহাড়ি বায়ু প্রবাহ সবচেয়ে ক্ষতিকারক বলে এসব অঞ্চলের 4 পাইলটের কাছে থাকে। ইন্ডিকেটেড এয়ার স্পিড ইন্ডিকেটর তাকে বায়ুর গতি পরিবর্তন সম্বন্ধে তথ্য দেয়। ওদের নানা রকম আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট সরবরাহ করে স্থানীয় এয়ারপোর্টের আবহাওয়া বিভাগ। সারা পৃথিবীর বায়ুর গতি প্রকৃতি সম্বন্ধে মোটামুটি ধারণা পাওয়া যায় পাইলটদের চার্টে চোখ বোলালে। যেমন নিরক্ষরেখার কাছাকাছি পূর্ব দিক থেকে শুরু করে 1100 মাইল বেগে বায়ু বয়ে যায় আফ্রিকা থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত। পথে এই বায়ু পেরিয়ে আসে আটলান্টিক মহাসাগর। এই বায়ুপ্রবাহ পশ্চিম আফ্রিকা এবং আমাদের দেশের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে 10,000 ফুট উঁচুতেও প্রভাবিত করে। আটলান্টিক মহাসাগরের দুপাশ বরাবর যেসব এয়ারপোর্ট, সেসব জায়গায় আবহাওয়ার পূর্বাভাস জানানো বেশ কঠিন ব্যাপার, কেননা ওইসব অঞ্চলের কুয়াশা, মেঘ এবং ধোঁয়াশা নিশ্চিতভাবে আবহাওয়ার খবর দিতে বিঘ্ন সৃষ্টি করে। শীতের সময় ভূমধ্যসাগর তার আশপাশের এলাকার চেয়ে অনেকটাই বেশি উষ্ণ থাকে, তাই আকাশ সুনীল থাকলেও পাইলটরা সতর্ক থাকেন বৃষ্টির ব্যাপারে। বিমানকে পুরোপুরি ধ্বংস করার ক্ষমতা সব সময়ের জন্য রাখে ভূমধ্যসাগরীয় অঞ্চলের কিছু কিছু স্থানীয় বায়ু প্রবাহ। জিনোয়া এবং লায়ন উপসাগর এই বাতাস উত্তর থেকে উত্তর পশ্চিমে দারুণ জোরে বয়ে যায়। এর ফলে খুব ক্ষতিগ্রস্ত হয় মার্সাই এয়ারপোর্ট। আকাশে মেঘ বৃষ্টির চিহ্ন নেই, তবু যে ঝড় পাইলটদের যুগ যুগ ধরে নাজেহাল করে আসছে তা হলো ধূলিঝড়। যখন বাতাসের গতি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব থেকে থাকে তখন পারস্য উপসাগরে প্রায়ই ধূলিঝড় ওঠে। এই বাতাসই আবার যখন উত্তর পূর্বে প্রবাহিত হয় তখন তা ইরাকের বুকে বালির ঝড় তোলে। ধূলিঝড় দেখা যায় আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের করাচিতেও। আকাশপথের মহানায়কদের কাছে রাখা চার্টে রয়েছে আমাদের কলকাতারও নাম। জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বঙ্গোপসাগরে নানা সময় সাইক্লোন সৃষ্টি হয়, ফলে কলকাতার আকাশও হয়ে ওঠে বিপদসংকুল। গ্রীষ্মের বিকেলে প্রবল কালবৈশাখী আমাদের মনে আনন্দ এনে দিলেও তা গভীর উদ্বেগ সঞ্চার করে পাইলটদের মনে। জুন মাসে মুম্বাই শহরও বিপজ্জনক। শহর বলতে অবশ্য বুঝতে হবে ওই দেশের আকাশ। পূব দিকে ধেয়ে যাওয়া পাগলা হাওয়া পূর্ব উপকূলে ব্যাপক ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে।
এই সময় তাই রেঙ্গুন থেকে সিঙ্গাপুর পর্যন্ত প্লেন চালানো খুবই বিপজ্জনক। জাকার্তা থেকে ডারউইন পর্যন্ত নিরক্ষীয় অঞ্চলে মেঘ, ঝড় ও বৃষ্টি লেগেই থাকে। ঝড় বৃষ্টির মতো আরেকটি মারাত্মক বিপদের কারণ হলো তুষার ও কুয়াশা। তবে তুষারপাত হলে জেট বিমানের পক্ষে তা তেমন মারাত্মক হতে পারে না। এয়ার জেনারেটর উৎপন্ন তাপ বরফ গলিয়ে দেয়। তবে এই তুষারই মারাত্মক বিপদ সৃষ্টি করে প্রপেলার বা পাখাযুক্ত এয়ারক্রাফটের বেলায়। বরফকে দূরে রাখতে বারে বারে প্রপেলারের উপর অ্যালকোহল স্প্রে করে দেওয়া হয়। বিজ্ঞানের বরাভয়ে প্রতিটি এয়ারক্রাফটে নানা রকমের সুরক্ষা কবচ পরিয়ে দেন এয়ারক্রাফট নির্মাতারা। তবু আবহাওয়া আজও প্লেন ধ্বংস হওয়ার এক অনিবার্য কারণ। প্লেনে ওঠার আগে ওয়েদার চার্ট অত্যন্ত মন দিয়ে দেখে নেন পাইলট। তিনি জানেন অল্প সময় হোক কিংবা দীর্ঘ পথের উড়ান, আকাশে তার থাকবে নানা প্রতিদ্বন্দ্বীর দল, খুনি হাওয়া, ঝঞ্ঝা কিংবা কিউমোলোনিম্বাস মেঘের দল। একটু সুযোগ পেলেই তাকে মুছে দেবে পৃথিবী থেকে চিরতরে। তবু এই একটি জায়গায় এসে ওরা খুব মিল খুঁজে পান জীবনের সঙ্গে। জীবনে যেমন সুখের আলোর পাশেই থাকে দুঃখের মন খারাপ করা অন্ধকার, আকাশের রূপও ঠিক তেমন। রোদের হাসির পাশেই যেমন আঁধার করা কালো মেঘ অপেক্ষা করে আকাশের দখল নেওয়ার, ঝঞ্ঝার পরেও ঠিক তেমন করে হঠাৎ কই কিছু হয়নি তো বলে আত্মপ্রকাশ করেন রবি মামা। যাই বলুক লোকে, আকাশে উঠলেই আমরা এক অদ্ভুত রাজ্যে পৌঁছে যাই। সে রাজ্য বড় অনিশ্চয়তা আর রহস্যে ভরা। গোটা জীবনেরই যেন এক নিখুঁত প্রতিচ্ছবি আমাদের এই কাছের এবং বহু দূরের আকাশ, জানিয়েছিলেন এয়ার ইন্ডিয়ার এক দার্শনিক পাইলট। পাইলটের ভুল। বিজ্ঞজনেরা বলেই গেছেন, ভুল মানুষ মাত্রই করে, যে কোনো ভুলেরই তাই ক্ষমা আছে। কিন্তু মাঝ আকাশে যদি ভুল সুইচ টিপে বসেন পাইলট, একটি মুহূর্তের ভুল মুছে দিতে পারে মহামূল্যবান অনেকগুলি মনুষ্য জীবন। শুধু ভুলই বা কেন, পাইলটরাও তো রক্ত মাংসের মানুষ, তাদেরও শরীর বলে একটা ব্যাপার আছে। জীবনও কারোর কিছু অফুরন্ত নয়। উড়ন্ত অবস্থায় যদি তেমনই ঘটে যায়, হঠাৎই যদি ককপিটে বসেই চির ঘুমে ঘুমিয়ে পড়েন কোনো পাইলট, কিংবা সুদীর্ঘ পথের উড়ানে ক্লান্তির সর্বনাশা ঘুম এসে যদি এঁটে দিয়ে যায় কোনো পাইলটের চোখের পাতায়, না, কোনোটাই কষ্ট কল্পনা নয়, নয় কোনো বক্স অফিস কাঁপানো মশলাদার ইংরেজি ছবির ফর্মুলা। মাঝ আকাশে এমনটা কিন্তু সত্যি ঘটে। আজ অবধি কত প্লেন যে ভেঙে পড়েছে এই সব কারণে সাধারণ মানুষের কাছে কে আর সে খবর পৌঁছে দিচ্ছে। বিশেষ করে পাইলটের ভুলে কোনো ক্র্যাশ হলে সে খবরটি বেমালুম চেপে যাওয়ার চেষ্টা করা হয়। কেননা দুর্ঘটনায় পড়া প্লেনটি যে এয়ারলাইনারের, তার সুনামে হানি ঘটে, হলে ব্যবসা মার খায়। তাই তেমনটা কিছু ঘটলে তদন্ত রিপোর্ট চাপা দেওয়ার চেষ্টা হয়, কিংবা সেই রিপোর্টে অন্য কোনো কারণ দেখানোর জন্য নিরন্তর চাপ সৃষ্টি করা হতে থাকে। তবু এ কথাটি এখনও পর্যন্ত ধ্রুব সত্য, পাইলটের ভুলেই সবচেয়ে বেশি প্লেন ক্র্যাশ হয়। সংখ্যায় কম হলেও এমন ঘটনাও ঘটেছে যেখানে জীবনের প্রতি তিতিবিরক্ত হয়ে পাইলট ইচ্ছে করে দুর্ঘটনা ঘটিয়েছেন, তারপরে বহু মানুষের মৃত্যুর কারণ হয়ে নিজেও সহযাত্রী হয়েছেন আকাশ থেকে অনন্ত লোকের পথে। স্রেফ আল্টিমিটার পড়তে ভুল করতে আজ অবধি কত প্লেন যে ক্র্যাশ হয়েছে তার হিসেব কেউ রাখেনি, জানিয়েছিলেন নাম জানাতে অনিচ্ছুক এক বিদেশি পাইলট। সময় দেখতে পাননি। সময় দেখতে আপনি আপনার কবজিতে বাঁধা হাতঘড়ি দেখেন, তেমনি উড়ন্ত প্লেনের ভেতর ঘন ঘন আমরা নজর করি আল্টিমিটার। ভূমি থেকে আপনি ঠিক কত হাজার ফিট উপরে আছেন তা জানিয়ে দেয় এই যন্ত্রটি। বেশিরভাগ আল্টিমিটারেই 3টি করে কাঁটা থাকে। একটি হিসেব করে 100 ঘর, একটি 1000 এবং শেষটি 10,000 ফিটের ওপর থেকে। স্রেফ কাঁটা দেখতে ভুল হয়েছে বলে 3টি কাঁটা কোনটি কি তা গুলিয়ে ফেলে বহু প্লেন শুকনো ডাঙায় আছড়ে পড়েছে। আবার দেখার ভুলও ঘটে গেছে এয়ার ক্র্যাশ। 1976 সালের 19শে সেপ্টেম্বর টার্কিশ এয়ারলাইন্সের একটি 727-2F2 বোয়িং ইস্তানবুল থেকে আন্টালিয়া যাচ্ছিল। রাতের উড়ান, আকাশে সালমা চুমকির মতো তারা, ঝড়বাদল, মেঘ, কোথাও কিছু নেই। গন্তব্যের প্রায় কাছাকাছি পৌঁছে পাইলট কন্ট্রোল টাওয়ারের কাছে 25,000 ফিট থেকে 13,000 ফিটে নামার অনুমতি চাইলেন। আন্টালিয়া কন্ট্রোল টাওয়ার অনুমতি দিয়ে বলল, শহরটাকে চক্কর মেরে সোজাসুজি 36 নম্বর রানওয়েতে নেমে এসো, পথ পরিষ্কার করে রাখা আছে তোমার জন্য। পাইলট ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, এই নামলাম বলে শহরটাকে কি সৌন্দর্য দেখাচ্ছে এখান থেকে। সেই ছিল ক্যাপ্টেনের শেষ কথা। এরপর প্লেনটি হঠাৎই মুছে গেল র্যাডারের পর্দা থেকে। কেউ জানল না প্লেনটি অ্যান্টালিয়ার থেকে প্রায় 65 কিলোমিটার দূরে একটি নির্জন পর্বত শিখরে ধাক্কা খেয়ে নিমেষে আগুনের গলায় পরিণত হয়েছে। 8 জন কর্মী সহ 147 জন যাত্রীরই মর্মান্তিক মৃত্যু হয়েছে প্রায় তৎক্ষণাৎ। তদন্তে জানা গিয়েছিল পাইলট আকাশ থেকে ইম্পার্টা শহরটি দেখে আন্টালিয়া ভাবেন।
সেই মতো এয়ারপোর্টে নামার অনুমতিও পান, কিন্তু ইম্পাটা শহর তো এয়ারপোর্টে নেই, বরং সেদিকটিতে ছিল উঁচু উঁচু শৈলচূড়া। কন্ট্রোল টাওয়ারও কোনো সন্দেহ করেনি পাইলটের সেই দেখার ভুলটিকে, ফলে নামার অনুমতি ওরা দিয়েছিলেন। পরিণতি যে এমনটা হবে তা আর কি করেই বা টের পাবেন তারা। একটি উড়ন্ত প্লেনকে প্রতি মুহূর্তে হিসেব রাখতে হয় কত উঁচু দিয়ে সেটি চলেছে। কন্ট্রোল টাওয়ারও প্লেনটিকে এ ব্যাপারে সহায়তা করে। আল্টিমিটারে চোখ থাকে ক্যাপ্টেন এবং তার সহযাত্রীর, তবু মৃত্যু এসে থাবা মেরে যায় অতর্কিতে। চেকোস্লোভাকিয়ার একটি প্লেন প্রাগ থেকে যাত্রা শুরু করে, গন্তব্য দামাস্কাস। সেদিনও সময়টা ছিল গভীর রাত, তবে আকাশ ভেসে যাচ্ছিল জ্যোৎস্নায়। চলতে চলতে বা উড়তে উড়তেই প্লেনটি ভয়ঙ্কর বেগে আছড়ে পড়ে একটি পাহাড়ের উপর। বিধ্বংসী আগুন এসে গ্রাস করে নেয় 11 জন কর্মী সহ 126 জন যাত্রীকে। আগুন রেহাই দেয়নি ডাটা রেকর্ডারটিকেও। বহু কষ্টে উদ্ধারকারী দল পর্বতের উপর পৌঁছে তদন্ত করেন। না, কোথাও কোনো ত্রুটি না মেলাতে ওরা দৃঢ়ভাবেই মত প্রকাশ করলেন উচ্চতা ঠিকমতো বজায় রাখা হয়নি বলেই পাহাড়ে ধাক্কা খেয়ে জ্বলে গেছে যন্ত্র পাখি। এর প্রসঙ্গে এসে পড়ে ইটালির আলিটালিয়া এয়ারলাইন্সের ডাগলাস DC-8 প্লেনটির কথা। 1972 সালের 5 মে সেটি রোম থেকে যাচ্ছিল পালেরোমো শহরে। শহরের আলো দূর থেকে দেখেই পাইলট ভেবে নেন তার গন্তব্যে তিনি প্রায় পৌঁছে গেছেন। কন্ট্রোল টাওয়ারের সঙ্গে কথা শুরু করার প্রায় সঙ্গে সঙ্গে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল বেতার সংযোগ। মুহূর্তের মধ্যেই প্লেনটি ধাক্কা খায় একটি খাড়া পাহাড়ের গায়ে। বাকিটুকু একই রকম। 115 জন যাত্রী ও 7 জন কর্মী ঘটনাস্থলেই প্রাণ হারান। তদন্তে প্রকাশ পেয়েছিল সেই একই কথা, পাইলট ভুল করে ফেলেছিলেন প্লেনটির সঠিক উচ্চতা বজায় রাখতে। এই দুর্ঘটনার পর আরও একটি দুর্ঘটনা ঘটে, মৃত্যু ঘনিয়ে আসে আরও একটি মানুষের। ঘটনাটি বেশ চমকপ্রদ। প্লেন ক্র্যাশ হওয়ার 6 মাসের কাছাকাছি সময় দুর্ঘটনাস্থলে এক ভদ্রলোক গিয়েছিলেন। তার একমাত্র মেয়ে প্রাণ হারিয়েছিল এয়ারপ্লেন ক্র্যাশে। বহু কষ্টে ভদ্রলোক সেই উত্তুঙ্গ জায়গায় পৌঁছেছিলেন হারানো মেয়ের আত্মার শান্তি কামনা করতে। প্রার্থনা শেষ হওয়ার আগেই পাহাড়ের ওপর থেকে তার মাথায় এসে পড়ে ধ্বংস হওয়া প্লেনের ভারী একটা অংশ। বেশ কয়েকদিন পর তার দেহটি উদ্ধার করে স্থানীয় মানুষেরা। পাইলটদের ভুল নিয়ে অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রসঙ্গে জন্ম নেয়। পাইলটদের এই ভুল কি ইচ্ছাকৃত? এর উত্তর দিয়েছেন IATA এর বিশেষজ্ঞ সিনিয়র সেফটি অফিসার লাসন টি হোয়াইট। সুদীর্ঘকাল ধরে তিনি একটি সমীক্ষা চালিয়েছিলেন। মোট 63টি এয়ার ক্র্যাশের যাবতীয় তথ্য, সাক্ষ্য এবং প্রমাণ ছিল তার কাছে। মোট 63টি এয়ার ক্র্যাশ তিনি প্রমাণ করেছিলেন। 63টি ক্র্যাশের মধ্যে 44টি প্লেন ক্র্যাশই হয়েছিল পাইলটের বলে। 16টি দুর্ঘটনার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। 2টি প্লেন ভেঙে পড়েছিল খারাপ আবহাওয়ার দরুন। একটি গ্রাউন্ড কন্ট্রোলারের ভরে। আর এরোপ্লেনের যান্ত্রিক বৈকল্য না একটিও নয়। হোয়াইট তার সমীক্ষা রিপোর্টে জানিয়েছিলেন, স্বাদ করে কে আর ওরকম সাংঘাতিক মৃত্যুকে আহ্বান জানাতে চায়। ওরা সকলেই চান নিজ নিজ কোম্পানির সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং সেই সঙ্গে নিজের নাম এবং জীবনকেও। তবে হ্যাঁ, চূড়ান্ত অমনোযোগিতা এবং এক নাগাড়ে পরিশ্রমের ফলে ওরা অনেকেই মনঃসংযোগ হারিয়ে ফেলেন এবং ভুলভাল করে ধ্বংস হয়ে যান প্লেন সমেত নিজেরাই। ভয়ঙ্কর পরিশ্রম, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, হৃদরোগ এবং উড়ন্ত প্লেনের মধ্যে পাইলটের মৃত্যু ঘটে কীভাবে প্লেন ধ্বংস হয়েছে সেসব কথায় যাওয়ার আগে শোনা যাক আত্মঘাতী সেই পাইলটের গল্প। উড়ন্ত প্লেনে বসেই তিনি সিদ্ধান্ত নেন আত্মহত্যার, তারপর যাত্রী সমেত মরণ ছাপ। পাইলট ভদ্রলোকের নাম ছিল শু ওয়ে মিং। নামের আগে শু থাকলে কী হবে, ইন্দোনেশিয়াবাসী মিং এর ছিল জুয়ার নেশা। কর্তব্য অবহেলার জন্য কোম্পানি থেকে 3বার শাস্তি দিয়েছিল, তবু চৈতন্যোদয় হয়নি তার। 1997 সালের ডিসেম্বর মাসে মিং তার সিল্ক এয়ার বোয়িং 737 নিয়ে পাড়ি দিয়েছিলেন আকাশে। ওপরে উঠতে উঠতেই কিছু বোঝার আগেই প্লেনটি মুখ নিচু করে মাটিতে আছড়ে পড়ে। ক্রু মেম্বার সহ প্লেনটির সমস্ত যাত্রী নিহত হয়। তদন্ত চালাতে গিয়ে তেমন কিছুই পাওয়া যাচ্ছিল না, কোনো যান্ত্রিক ত্রুটির চিহ্ন পাওয়া যায়নি। আবহাওয়াও ছিল একেবারে যাকে বলে আদর্শ। কন্ট্রোল টাওয়ার কিংবা ভয়েস রেকর্ডারও তেমন কোনো তথ্য ছিল না যাতে অতগুলি মানুষের অপঘাতে মৃত্যুর একটি বিশ্বাসযোগ্য কারণ খুঁজে পাওয়া যায়। একবার ঠিক একজন ঝানু গোয়েন্দার মতোই পাইলটের ব্যক্তিগত জীবন নিয়ে এরপর কয়েকটি প্রশ্ন তোলেন তদন্তকারী দলটির একজন অফিসার। খবর পাওয়া গেল মিস্টার মিং এর দেনার দায়ে মাথার চুল পর্যন্ত বিকিয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। সর্বনাশা জুয়া তার চাকরিটি ছাড়া আর অবশিষ্ট কিছুই রাখেনি। পাওনাদাররা তাকে শারীরিক নিগ্রহ অবধি শুরু করেছিলেন। খবরটি জোগাড় করেই আবার অকুস্থলে গেলেন তদন্তকারী সে অফিসারটি। ককপিটের ভগ্নস্তূপে পা দিতেই পরিষ্কার হয়ে গেল প্লেন ধ্বংস হওয়ার কারণ। প্লেনটির হরাইজন্টাল স্টাবিলাইজারকে পাইলট রেখেছিলেন একেবারে মুখ নিচু করে পড়ে যাওয়া অবস্থায়, এবং এটি ককপিটে বসে হাতে করে না করলে কখনোই সম্ভব হতো না। আর যন্ত্রটিকে এই অবস্থায় রাখা মানে যে গলায় দড়ি দেওয়ারই নামান্তর, তা বুঝতে মোটেও দেরি হয়নি বুদ্ধিমান সেই অফিসারটি।
বিমানটির। পাইলট কিংবা ক্রু মেম্বাররা ইচ্ছে করেই তাদের প্লেন ধ্বংস করেছেন এমন ঘটনা উড়ান ইতিহাসে কম হলেও একেবারে বিরল নয়। ঠিক একইভাবে 1994 সালে মরক্কোর একটি প্লেন বিনা কারণে আছড়ে পড়ে কঠিন পাহাড়ের গায়ে। ভয়েস রেকর্ডারে ধরা তথ্যের ভিত্তিতে এবং অটো পাইলটকে ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় করে রাখার প্রমাণ পেয়ে ওদেশের সরকার রিপোর্ট জানিয়েছিলেন পাইলটের আত্মহত্যার ইচ্ছে প্রবল হওয়াতেই এমন ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ঘটার 18 বছর পর আমেরিকার এয়ার সেফটি অফিসাররা জানিয়েছিলেন ইজিপ্টের সরকারি এয়ারলাইনের ইজিপ্ট এয়ার কোম্পানির একটি প্লেন আটলান্টিকের বুকে ঝাঁপ দেয় ওই একই কারণে। ভয়েস রেকর্ডারে নাকি পাইলটের আরবি ভাষায় একটি প্রার্থনা রেকর্ড হয়েছিল। তারপরেই পাইলট অটো পাইলটকে হঠাৎ নিষ্ক্রিয় করে দুর্ঘটনা ঘটান। তবু এতে তেমন আতঙ্কের কিছু দেখছেন না টিমোথি ফোর্ড। টিমোথি হলেন আমেরিকার এমোরি রিভেল ইউনিভার্সিটির একজন প্রফেসর। নিরাপদ আকাশযাত্রা হলো তার বিষয়। বহু তথ্য এবং পরিসংখ্যান ঘেঁটে তিনি জানিয়েছিলেন যে এমন ঘটনা হলো কোটিতে গুটিক। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণই নেই। আত্মহত্যাকামী পাইলটের প্লেনে সাওয়ার হওয়ার চেয়ে বরং বহু কোটি ডলারের লটারি জেতা সহজ। প্লেন ভেঙে পড়ে পাইলটদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি এবং তুচ্ছ মনোভিমানের কারণেও। 35,000 ফিট ওপরে ঝগড়াঝাটি, সে কি স্কুলের কোনো ক্লাসরুম না বাড়িওয়ালা ভাড়াটের এজমালি উঠোন? অতগুলি মানুষের প্রাণের জিম্মেদারি যাদের হাতে, তারা কিনা নিজেদের মধ্যে ঝগড়ায় মেতে ওঠেন এবং তার পরিণতি প্লেন ক্র্যাশ। সংখ্যায় কম হলেও ইতিহাসে ঢুকে গেছে এমন ঘটনাও। ফ্লাইট ডেক বা ককপিটের বাঁ দিকের আসনটি পাইলটের এবং ডান দিকেরটি তার সহকারী বা কো পাইলটের। সহকারী হলেও তিনিও একজন পাশ করা পাইলট, শুধু চাকরির বয়স কম হওয়াতে তাকে সহকারীর কাজ করতে হয়। আর এতেই কো পাইলটের মনে জন্ম নেয় হীনমন্যতার। পাইলটের যে কোনো বৈধ আদেশ বা অনুরোধও তার কাছে খবরদারি মনে হয়। পাইলটকে কিছুতেই যেন সহ্য করতে পারেন না তিনি। রাগ ক্ষোভ ব্যাপারটা ভারী ছোঁয়াচে। একজনের মধ্যে তা এলে অপরজনকেও তা সংক্রমিত করে। ফলে দুজনের মধ্যে তৈরি হতে থাকে এক ধরনের জটিল কমপ্লেক্স বা মানসিকতা। একে পাইলটরা বলেন ক্যাপ্টেন গড কমপ্লেক্স। এ ধরনের জটিলতা থাকলে পাইলট তার সহকারীটিকে কখনোই প্লেন টেক অফ বা ল্যান্ডিং করানোর কাজটি করতে দেন না। বলা ভালো, এই বিপদসংকুল ও জটিল কাজটি দীর্ঘদিন না করতে পারলে এই কাজ করার দক্ষতা নষ্ট হতে থাকে এবং দুজনের মধ্যে সম্পর্কটাও তিক্ত হতে থাকে, ক্রমশ তিক্ততর হয়, যার পরিণাম জাপান এয়ারলাইনের সেই DC-8 প্লেনটি। 1982 সালের 9 ফেব্রুয়ারি জাপান এয়ারলাইন্সের এই প্লেনটি তখন নামার জন্য তৈরি হচ্ছে টোকিওর জামেদা এয়ারপোর্টে। প্লেনটিকে তখন রাডারের পর্দায় নয়, খালি চোখেই দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের কর্মীরা। হঠাৎই আতঙ্কে অনেকে চেঁচিয়ে উঠলেন দৃশ্যটি দেখে। নামতে নামতে প্লেনটি হঠাৎ মুখ নিচু করে স্রেফ বারুদ ফুরিয়ে যাওয়ার একটি হাউইয়ের মতো যেন খসে পড়ল নিচে। কয়েক সেকেন্ডের মধ্যেই খবরটি এলো প্লেনটিও টোকিও বেতে ঝাঁপ দিয়েছে। তদন্তে প্রকাশ পেয়েছিল এক আশ্চর্য তথ্য। প্লেনটি নিচে কে নামাবেন তাই নিয়ে নাকি দুজনের তুমুল কাজিয়া রেকর্ড করে রেখেছিল ভয়েস রেকর্ডার, এবং কেউ কারোকে জায়গা না ছাড়াতে শেষ পর্যন্ত প্লেনটি ধ্বংস হয়ে যায়। পাইলটদের সপক্ষেও যুক্তি আছে। বহু পাইলটই বলছেন প্রচণ্ড কাজের চাপে শরীর ভেঙে আসে ক্লান্তিতে, তখন ভুল করাটা খুব স্বাভাবিক। আধুনিক দূরপাল্লার এয়ারক্রাফটগুলিতে তাই ক্রু রেস্ট ক্যাবিন থাকে, যেখানে পালা করে আরামের ঘুমিয়ে নিতে পারেন প্রতিটি উড়ানকর্মী। ঘুম থেকে চিরঘুম। ফ্লাইট ডেকে নিজের চেয়ারে বসে মাঝ আকাশে মারা যাওয়া পাইলটদের সংখ্যা হাতে গোনা হলেও বেশ কয়েকজন। পাইলটের মৃত্যু হতেই প্লেন যেমন ভেঙে পড়েছে অনেকগুলি ক্ষেত্রে, আবার অসীম সাহসী কো পাইলট এর উপস্থিত বুদ্ধির জোরেও এয়ারক্রাফট সমেত বহু যাত্রীর প্রাণও বাঁচিয়েছেন। 1966 সালের 22 এপ্রিল আমেরিকার ফ্লায়ার্স এয়ারলাইন্স কর্পোরেশনের একটি প্লেন ক্যালিফোর্নিয়া থেকে জর্জিয়া যাচ্ছিল। প্লেনটিতে যাত্রী সংখ্যা ছিল 83 জন। এয়ারপোর্টের কাছাকাছি এসে প্লেনটি যখন কন্ট্রোল টাওয়ারকে নামার কথা বলছে, ঠিক তখনই পাহাড়ের সঙ্গে সংঘর্ষে যাত্রী সমেত প্লেনটি চুরমার হয়ে যায়। তদন্তে কিছু না পেলেও তদন্তকারী দলের একজন খুব মন দিয়ে মৃত পাইলটের পোস্টমর্টেম রিপোর্টটি পড়ছিলেন। 59 বছর বয়সের পাইলটের হৃদয়যন্ত্রের আর্টারিগুলি নাকি দীর্ঘদিন অকেজো হয়েছিল। তার হার্টের অবস্থা এতটাই খারাপ ছিল যে ময়নাতদন্তকারী ডাক্তার তার রিপোর্ট স্পষ্ট লিখেছিলেন, পাইলটের হার্ট পরীক্ষা করে মনে হচ্ছে প্লেন ক্র্যাশ হওয়ার আগেই তার হৃদয়যন্ত্রটির কাজ বন্ধ হয়ে গিয়েছিল। তদন্তকারী দল এবার তাদের খোঁজখবর আরও নিবিড়ভাবে নেওয়া শুরু করলেন। লিখিত প্রমাণ পাওয়া গেল যে ক্যাপ্টেন 18 বছর ধরে হৃদয়োগের সমস্যায় ভোগা সত্ত্বেও তিনি তার দপ্তরে প্রতি বছর একটি করে মিথ্যা মেডিকেল রিপোর্ট জমা দিতেন, যেখানে লেখা থাকতো পাইলট ভদ্রলোকটির হৃদযন্ত্রে চমৎকার কাজ করছে। তারপরও প্রমাণ পাওয়া গিয়েছিল যে মৃত পাইলটটির ডায়াবেটিসও ছিল। ওই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর অবশ্য আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন এজেন্সি পাইলটদের বাৎসরিক মেডিকেল রিপোর্টের ব্যাপারে আরও অনেক কড়াকড়ি শুরু করে দেয়।
খামোখা ঝগড়া করে এক পাইলট মারা পড়েছিল ককপিটে নিজের চেয়ারে বসে। ঘটনাটি ঘটেছিল 1972 সালের 18 জুন। ব্রিটিশ ইউরোপিয়ান এয়ারওয়েজের একটি ট্রাইডেন্ট প্লেন বেশ রাত করেই হিথ্রো এয়ারপোর্ট থেকে আকাশে উড়েছিল। প্লেনটির গন্তব্য ছিল ব্রাসেলস। রানওয়ে 28 আর থেকে শুরু করে প্লেনটি নির্বিঘ্নেই টেক অফ করে। ওপরে উঠে প্লেনটি বাঁ দিকে বাঁক নেয়। তারপর 40 সেকেন্ডের মধ্যে প্লেনটি রানওয়ে থেকে মাত্র 3.5 মাইল দূরে এক খোলা মাঠের মাঝে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে প্লেনটিতে ভয়ঙ্কর আগুন লাগে। আশেপাশের লোকজন আগুন নিভিয়ে দিল। 112 জন যাত্রী এবং 6 জন কর্মীর মধ্যে বেঁচে প্রায় কেউই ছিলেন না। ব্রিটিশ দ্বীপপুঞ্জে সেই প্রথম কোনো এয়ারক্রাফট ক্র্যাশ ঘটে যাতে 100 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। তদন্তে প্লেনটির কোনো ক্ষতি পাওয়া যায়নি, তবে 51 বছর বয়সী ক্যাপ্টেন স্ট্যানলি কির মৃতদেহ ময়নাতদন্ত করে দেখা গেল তার হৃদযন্ত্রের আর্টারিগুলি চর্বিতে প্রায় বন্ধ হয়ে গেছে। একটি আর্টারির দেয়াল ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। প্রমাণ পাওয়া গেল যে মৃত্যুর অন্তত 2 ঘন্টা আগে আর্টারি ছিঁড়ে প্রচুর রক্তপাত হয়েছে। তদন্তকারী অফিসারটি তাই সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে উঠে পড়ে লাগলেন। মৃত্যুর 2 ঘন্টা আগে কী এমন হয়েছিল যাতে পাইলটের আর্টারি ছিঁড়ে রক্তক্ষরণ শুরু হয়েছিল? প্রমাণ পাওয়া গেল যে পাইলট তখন ছিলেন তাদের ডিউটি রুমে। সেখানে কোনো এক সহকর্মীর সঙ্গে তার প্রচণ্ড বাকবিতণ্ডা হয়। শ্রমিক অসন্তোষের কারণ ছিল তাদের তর্কের বিষয়। তা পাইলটও তার রোগ বালাইয়ের কথা বেমালুম চেপে গিয়ে দিব্যি প্লেন চালিয়ে যাচ্ছিলেন। 1986 সালের 31 আগস্ট ছিল এরকম একটা দিন। হঠাৎই পাইলটের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ধ্বংস হয়ে যায় এবং সঙ্গে দুটি বিমান। দিনটি ছিল রবিবার। সূর্যদেবের অকৃপণ কিরণে সেদিন যেন ভেসে যাচ্ছিল চারপাশের চরাচর। ম্যাকডোনেল ডাগলাস কোম্পানির DC-9 প্লেনটি সেদিন মেক্সিকো থেকে যাত্রা শুরু করে যাচ্ছিল লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। প্লেনটি আকাশে ওড়ার 7 মিনিটের মধ্যে মাথায় 90 ডিগ্রি কোণে ধাক্কা মারে একটি ছোট এয়ারক্রাফটকে। দুটি প্লেনই তখন 6500 ফিট উঁচুতে। দুটি প্লেন কখনোই আকাশে কাছাকাছি আসতে পারে না। উল্টো দিক থেকে আসা প্লেনের সঙ্গে 2000 ফিট দূরত্ব থাকে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও পাইলট কেন তা অমান্য করেছিলেন সেই প্রশ্নটি বড় হয়ে উঠেছিল তদন্ত কমিটির কাছে। সংঘর্ষ হওয়ার পর আকাশেই প্লেন দুটি আগুনের গলায় পরিণত হয়। DC-9 প্লেনটিতে 58 জন যাত্রী এবং 6 জন যাত্রী কর্মী ছিলেন। ছোট্ট ব্যক্তিগত প্লেনটির যাত্রী সংখ্যা ছিল মোট 3 জন। ছোট প্লেনটি একটি স্কুল বাড়ির মাঠে ভেঙে পড়ে। রবিবার বলে অনেকগুলি শিশুর প্রাণ বাঁচেছিল সেদিন। অন্যদিকে DC-9 প্লেনটি পড়েছিল একটি জনাকীর্ণ রাজপথের উপর, ফলে মারা গিয়েছিলেন 15 জন পথচারী। 18টি গাড়ি এবং বেশ কয়েকটি গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। অতীতের অভিজ্ঞতা থেকে তদন্তকারীরা অপেক্ষা করছিলেন পোস্টমর্টেম রিপোর্টটির জন্য। এক্ষেত্রে পাইলটের বয়স ছিল 55-এর ওপরে। এই দুর্ঘটনার বেশ কিছু আগেই পাইলটের ভয়ঙ্কর ধরনের হার্ট অ্যাটাক হয় এবং সংঘর্ষের সময় খুব সম্ভবত পাইলটের দেহে প্রাণ ছিল না। তবে এক্ষেত্রে যে পাইলট ওড়ার লাইসেন্স বাতিল এর ভয়ে তার পুরনো রোগ লুকিয়েছিলেন তা কিন্তু নয়। পাইলটরা হৃদযন্ত্রের সমস্যায় বেশ ভালো রকম ভোগেন। প্লেন চালানোর ব্যাপারটাই স্নায়ুকে প্রবল উত্তেজিত করে। হৃদযন্ত্রের উপর কার চ্যাপটা তৈরি হয় তাই অস্বাভাবিক রকম। প্রতিটি টেক অফ এবং ল্যান্ডিং এর সময় ওদের হৃদস্পন্দন অস্বাভাবিক রকম বেড়ে যায়। হৃদযন্ত্রের সমস্যা তৈরি হওয়ার জন্য যা একটি বড় কারণ। 1973 সালে প্রকাশিত লন্ডনের BALPA একটি রিপোর্ট প্রকাশ করেছিল। তাতে বলা হয়েছিল গত 6 বছরে 17 জন পাইলট কর্মরত অবস্থায় মারা গেছেন এবং প্রত্যেকেরই মৃত্যুর কারণ ছিল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। এবং মৃত্যু হঠাৎ ঘনিয়ে এলে কো পাইলটের করণীয় কী তা ওদের শেখানো থাকে। আর তাতেই 17টির মধ্যে 14টির ক্ষেত্রে কো পাইলটরা চমৎকারভাবে প্লেন নিজের দখলে এনে বাঁচিয়ে দিয়েছিলেন বহু যাত্রীর অমূল্য জীবন। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত এমন একটি কাজ করে আজও স্মরণীয় হয়ে আছেন KLM সংস্থার ফ্লাইট 463-র একজন সহকারী পাইলট। DC-8 প্লেনটি নেদারল্যান্ড থেকে টোকিও আসছিল। প্লেনের ক্যাপ্টেন ছিলেন ডি গ্লোট। প্লেন তখন একেবারে রানওয়ের ওপর প্রায় নেমে এসেছে। 30 সেকেন্ডের মধ্যেই চাকা রানওয়ে ছোঁবে। ঠিক এই সময় তীব্র হার্ট অ্যাটাকে মারা গেলেন ক্যাপ্টেন। প্লেন তখন প্রায় নেমেই এসেছে। গোটা প্লেনই ক্যাপ্টেনের হাতে। কো পাইলটের কিছু করার থাকে না। নিজের সিনিয়র সহকর্মীর মৃত্যু দেখেও কো পাইলট কর্নেলিয়াস ডি র্যাগার একটু ঘাবড়াননি। একজন হোস্টেসের সাহায্যে
গ্রুটের মৃতদেহ ঝটিতে সরিয়ে ফেলে কোপাইলট যখন প্লেনের কন্ট্রোল নিলেন, তখন প্লেনের চাকা মাটিতে খুঁজতে আর কয়েক সেকেন্ড, 12 সেকেন্ড বাকি আছে। কীভাবে যে এতগুলো মানুষের প্রাণ বাঁচলো সে খবর পেল না কেউই। না ওরা, না পাইলটের ভুল বা পাইলটের মৃত্যুর কারণ দুর্ঘটনা বলতে রাজি নন। ওরা বলতে দেশ বিদেশে পাইলটদের বেশ কয়েকটি সংগঠন। ওরা বলেন পাইলটরাও মানুষ, মানুষ মাত্রই ভুল করে, তার রোগ বালাই হয়, আর কে না জানে মানুষ মাত্রই মরণশীল। কাজেই প্লেন চালাতে গিয়ে যদি কেউ ভুলভ্রান্তি করেই ফেলে তবে তাকে মানুষের ভুল হিসেবে ধরাই সঙ্গত। পৃষ্ঠা